গডফাদার পার্ট 1 এবং পার্ট 2 আর আজকে পার্ট 3-র মাধ্যমে শেষ হতে যাচ্ছে গডফাদারের পুরো অধ্যায়। আমরা সবাই জানি পার্ট 2-তে মাইকেল কর্লিনি গডফাদার হয়ে গিয়েছিল এবং তার সমস্ত শত্রুকে সে একে একে শেষ করে দিয়েছিল। এমনকি বিশ্বাসঘাতকতা করা তার ভাইকেও সে মেরে ফেলেছিল। কিন্তু সময় তো গড়িয়ে চলবেই, তাই সময়ের সাথে সাথে মাইকেলও একসময় বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং এরপরে গডফাদারের মুকুটটা কার উপরে অর্পিত হতে চলেছিল আর কে হতে চলেছিল পুরো পৃথিবীর পরবর্তী রাজা। চলুন আজকের মুভির মাধ্যমে আমরা সেই বিষয়টাই জানতে চেষ্টা করি এবং গডফাদারের ইতিটা। তো বন্ধুরা, গডফাদারের সবশেষ মুভিটার কাহিনী শুরু হয় নিউ ইয়র্কে। 1979 সালের পর আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে গিয়েছিল মাইকেল কর্লিনি এবং তার বয়স তখন 60 পেরিয়েছে। এই বয়সে সে তার বড় ভাই প্রেডো এবং আরও অসংখ্য মানুষের জীবন নেওয়ার কারণে ভীষণ অনুশোচনায় ভুগছিল। এর ফলে মাইকেল তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার বাবার ভিটো নামে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন রান করে। এই অর্গানাইজেশনের মাধ্যমে সে দুস্থ মানুষদের সাহায্য করা শুরু করে এবং এই কাজের বদৌলতে মাইকেল বহু লোকের কাছেই একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। এমনকি তার এই কাজের জন্য চার্চ তাকে সম্মানিত করে। মাইকেলের কাছে ধন সম্পদ সবই থাকা সত্ত্বেও তার জীবন ছিল অপূর্ণতায় ভরা, কারণ তার পরিবার বলে তখন আর কিছুই অবশিষ্ট ছিল না। তার স্ত্রী কাই বাচ্চাদের নিয়ে আলাদা থাকতেন। তার মা, বাবা, ভাই একে একে সবাই বিদায় নিয়েছিল, তাই তাকে হতাশ হয়েই একা একাই জীবনটা পার করতে হচ্ছে। একদিন একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাইকেল তার স্ত্রীকে আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে মাইকেল মূলত তার ছেলে অ্যান্টনি এবং মেয়ে মেরির সাথে অনেকদিন পর একত্রিত হতে চাইছিল। তো এত বছর পর পরিবারকে নিজের কাছে পেয়ে মাইকেল অত্যন্ত খুশি ছিল এবং প্রায় 20 বছর পর সে আবার তার স্ত্রীর সাথে প্রথম কথা বলেছিল। সেই অনুষ্ঠানে কাই মাইকেলকে বলে তার ছেলে খুবই ভালো একজন মিউজিশিয়ান হয়েছে এবং সে অপেরা সিঙ্গার হতে চায়। এ কথা শুনে মাইকেল ভাবে, গডফাদারের ছেলে এখন স্টেজে গান গাইবে? এটা তো খুব ভালো কথা নয়। আসলে মাইকেল ওর ছেলেকে উকিল বানাতে চাইত, কিন্তু অ্যান্টনি আইন নিয়ে পড়তে চাইতো না। একদিন মাইকেল তার ছেলেকে এটার বিষয়ে পরামর্শ দেয়, কিন্তু অ্যান্টনি তার বাবাকে সোজাসুজি না করে দেয়। এরপর সেখান থেকে সে বেরিয়ে যায়। এই ঘটনায় মাইকেল কিছুটা অখুশি হলেও কায়ের একটা কথায় সে অনেক কষ্ট পায়। মাইকেলের স্ত্রী তাকে বলে, তোমার ছেলে জানে যে তুমি মানুষ নও, জানোয়ার। ও তোমাকে আর তোমার বিজনেসকে খুবই ঘৃণা করে। অ্যান্টনি খুব ভালো করে জানে তুমি কিভাবে তোমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। এটা ভুলেও ভেবো না যে ও কিছু জানে না। তোমার প্রত্যেকটা কুকৃতি সম্পর্কে ও খুবই ভালো ধারণা রাখে। তবে এটা একটা ভালো ব্যাপার যে তোমার মেয়ে মেরি এখনো তোমার ব্যাপারে তেমন কিছুই জানে না, তাই তার কাছে তোমার যথেষ্ট সম্মান রয়েছে। ও তোমাকে এখনো অনেক ভালোবাসে। এসব বলে কাই সেখান থেকে চলে যায়। তবে মেয়ের কথা শুনে মাইকেল ভীষণ খুশি হয় এবং এরপরে নিজের মেয়েকে একটা চেক ধরিয়ে দিয়ে সেটাকে ডোনেশনের জন্য চার্চে দিতে বলে। সেদিনের সেই পার্টিতে ভিনসেন্টও ছিল এবং এই ভিনসেন্ট ছিল সানির ছেলে। যদিও আইন অনুসারে ভিনসেন্ট কার্লিওনি পরিবারের সদস্য ছিল না, কিন্তু ওর নজরে মাইকেল ছিল বাবার চাইতেও বড় কিছু। মাইকেলের মতোই হতে চাইতো ভিনসেন্ট। সেদিন সন্ধ্যায় মাইকেলের কাছে অ্যান্টোবেলো নামে একজন লোক দেখা করতে আসে। এই লোকটা ছিল মাইকেলের বাবা ভিটোর অনেক পুরনো সঙ্গী। উনার মাইকেলকে নিয়ে ভীষণ চিন্তা হতো। যেহেতু সে তার বাবার চেয়েও ভালো নাম কামিয়েছিল, তাই সেদিন অ্যান্টোবেলো ডোনেশনের জন্য ভিক্টর ফাউন্ডেশনও 10 লাখ টাকার একটা চেক দেয়। সেই পার্টিতে ভিনসেন্টের একটা মেয়ের সাথে দেখা হয়।
এই মেয়েটা ছিল একজন টিভি রিপোর্টার। মেয়েটা চাইছিল যেভাবেই হোক মাইকেলের একটা ইন্টারভিউ নিতে। এটা জানতে পেরে ভিনসেন্ট তাকে হেল্প করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে খানিকটা অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। এর মধ্যে জয়ী জেসা নামে একজন মাইকেলকে সে বলে, তোমার ভাতিজা সানির অবৈধ ছেলে এবং সে কিন্তু আমাকে খুবই বিরক্ত করছে, তাই ভালো হয় তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। জয়ীর কথার উত্তরে মাইকেল তাকে বলে, আরে না, ও তো এখনো বাচ্চা ছেলে, ও এমন কি ভুল কাজ করেছে? আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। এরপর মাইকেল সেখানে ভিনসেন্টকে ডেকে নেয়। মাইকেল ভিনসেন্টকে প্রশ্ন করে, জয়ীর সাথে তোমার কি এমন শত্রুতা যে তুমি ওকে বিরক্ত করছো? চাচার কথার উত্তরে ভিনসেন্ট বলে, আঙ্কেল, আমি অকারণেই যে কাউকে বিরক্ত কেন করতে যাব? আপনি তো জানেনই দাদা অর্থাৎ ভিটো কার্লিওনি নেশা জাতীয় কোনো দ্রব্য একেবারেই পছন্দ করতেন না, কিন্তু জয়ী এটা নিয়েই কারবার চালাচ্ছে। ওকে হাজারবার মানা করা সত্ত্বেও সে তার ব্যবসা এখনো বেআইনিভাবে করে যাচ্ছে। আমি ওনাকে সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জয়ী এক পর্যায়ে দাদাকে গালি দিতে শুরু করলো। ভিনসেন্টের এসব কথা শুনে মাইকেল তাকে একটু জোরেই ধমক দেয় এবং বলে, যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি জলদি জয়ীর কাছে ক্ষমা চাও। মাইকেলের কথায় ভিনসেন্ট যখন জয়ীর সাথে গলা লাগিয়ে তার কাছে ক্ষমা চায়, তখন জয়ী ভিনসেন্টের কানে কানে তাকে এবং তার মাকে তুলে গালি দেয়। আর সেটা শুনে ভিনসেন্টের মাথা খারাপ হয়ে যায়। সে জোরে জয়ীর কান কামড়ে ধরে। মাইকেলকে ভিনসেন্টের এই রাগের কারণেই বরাবরই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে, কিন্তু অনেকটা সৎ হয় এই ছেলেটার প্রতি তার মায়া জন্মেছে। বিষয়টাকে কোনোভাবে সামাল দিয়ে মাইকেল এরপর ফ্যামিলির ছবি তুলতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। মাইকেলের সাথে সে সময় স্ত্রী কাই, ছেলে অ্যান্টনি এবং মেয়ে মেরিও ছিল। কিন্তু দেখা যায় ভিনসেন্ট একটা জায়গায় নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে। এই বিষয়টা মাইকেলের একদমই ভালো লাগে না। তাই সে ভিনসেন্টকেও ডেকে নেয় তাদের সাথে ছবি তোলার জন্য। চাচার এই সিদ্ধান্তে ভিনসেন্ট ভীষণ খুশি হয়, তাই সে মাইকেলের পাশে গিয়ে দাঁড়ায়। মাইকেলের পাশে দাঁড়িয়ে অনেক ভালো অনুভব হয় ভিনসেন্টের। তার এমন মনে হতে থাকে মাইকেল হয়তো তাকেও তার পরিবারেরই একজন সদস্য মনে করে। যখন ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল, ঠিক তখন দরজায় কারো কড়া নাড়ার শব্দ হয়। মেয়েটা দরজা খুললে একজন আগন্তুক মেয়েটির গলায় ছুরি ধরে তাকে শান্ত থাকতে বলে। আসলে এই লোকগুলো এসেছিল ভিনসেন্টকে মেরে ফেলার জন্য। মেয়েটিকে যে জিম্মি করেছিল তার সাথে আর একজন সঙ্গী ছিল। সেই সঙ্গীটা এবার ঘরের মধ্যে ঢুকে বিছানায় শুয়ে থাকা ভিনসেন্টের উপরে একের পর এক গুলি চালাতে থাকে। কিন্তু ভিনসেন্ট আগেই জানতো এরকম কিছু একটা ঘটতে পারে, তাই সে একটু আগেই উঠে গিয়ে দরজার পাশে দাঁড়িয়েছিল। ভিনসেন্টকে গুলি করার পর সেই লোকটা যখন দেখতে পায় বিছানাটা খালি, তখন সে চমকে গিয়ে যখন পিছন ফিরে তাকিয়েছে, ঠিক তখনই পেছন থেকে ভিনসেন্ট তাকে গুলি করে দেয়। এরপর মেয়েটিকে জিম্মি করা লোকটির দিকে বন্দুক তাক করে ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে তাকে এখানে কে পাঠিয়েছে। লোকটি তার সঙ্গীর মৃত্যু দেখে এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে স্বীকারোক্তি দেয় যে জয়ী তাকে পাঠিয়েছে। এটা বলার সাথে সাথেই সেই লোকটাকে ভিনসেন্ট খুন করে ফেলে। পরবর্তীতে এই বিষয়টা যখন মাইকেল জানতে পারে, তখন সে ভিনসেন্টকে প্রশ্ন করে, তুমি জয়ীর পাঠানো ওই দুইজন লোককে কেন মারলে? ভিনসেন্ট উত্তর দেয়, ওরা দুইজন রাতে আমাকে মারতে এসেছিল, তাই আমি যদি ওদের খুন না করতাম তাহলে হয়তো এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এইসব কিছুর পেছনে জয়ী আছে, আর এখন আমি ওকেও আর জীবিত রাখতে চাইছি না। তার কথা শুনে মাইকেল এবার ভিনসেন্টকে বোঝায়, দেখো, এত তাড়াহুড়ো ভালো নয়। তোমার বাবাকেও এরকম তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জীবনটা দিতে হয়েছে। হ্যাঁ, রাগ করা জরুরি, রাগ থাকাটাও ভালো, কিন্তু সঠিক জায়গায় সেই রাগটা দেখানো উচিত। কাজেই এখন শান্ত থাকা আর আমার পরবর্তী আদেশের অপেক্ষা করা, এটাই তোমার একমাত্র কাজ। মাইকেলের কথাই এ সময় শান্ত হতে দেখা যায় ভিনসেন্টকে। পরের দিন সকালে মাইকেলের সাথে দেখা করতে আসে একজন যাজক। তিনি মাইকেলকে এসে বলে, চার্চে দান করা সকল অর্থই ভ্যাটিকান ব্যাংকে ডিপোজিট করা হয়, কিন্তু কিছুদিন ধরে আমার কিছু পার্টনার ওই টাকা নিয়ে কারসাজি শুরু করেছে, ফলে ব্যাংক ঋণে ডুবে গিয়েছে।
তাই সময় থাকতে যদি ব্যাংকে ভালো অ্যামাউন্ট ডোনেশন না দেওয়া যায় তাহলে হয়তো ব্যাংকটাই দেউলিয়া হয়ে যাবে, যার ফলে আমাদের চার্চ, স্কুল, হসপিটাল এবং মনেস্ট্রিতে যাওয়া অনেকগুলো টাকা আটকে যাবে, সব কাজ একেবারে বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনার কাছে আবেদন করছি, আপনি একটা ভালো অ্যামাউন্টের অর্থ ভ্যাটিকান ব্যাংকে ইনভেস্ট করুন, যাতে ওই ব্যাংকটা আবার স্থিতিশীল হয়। আর এর ফলে আপনি সমাজের কাছে একজন বড় মানুষ হিসেবে পরিচিতি পাবেন। মাইকেলের কাছে চার্চের এই পরামর্শটা বেশ ভালো লাগে, আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে এটা ভেবে মাইকেল এই সুযোগটা নিতে চায়। তবে এই কাজটা করা এতটাও সহজ ছিল না, কারণ মাইকেল যখনই ব্যাংকে ঋণ মিটিয়ে সেটা কেনার প্রস্তাব দেয় তখন কিছু লোকজন এটার বিরোধিতা করে। তারা বলতে থাকে, মাইকেল তো ইলিগাল কাজ করে টাকা কামায়, আর এই কালো টাকা দিয়ে চার্চের ভালো কখনোই হতে পারে না। যদি সত্যি মাইকেল চার্চের জন্য কিছু করতেই চায় তাহলে তাকে সবার আগে ইলিগাল বিজনেস ছাড়তে হবে এবং এরপরই সে ব্যাংক নিয়ে কারবার করতে পারবে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মাইকেলকে তার মেয়ে মেরির সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করতে দেখতে পাই। মাইকেল ভীষণ কনফিউজড হয়ে পড়েছিল, সে বুঝতে পারছিল না এখন কি করবে। সে বাবার সাথে কথা শেষ করে মেরি ভিনসেন্টের সাথে দেখা করতে যায়। মেরি তখন ওকে একটা বিশেষ জায়গায় নিয়ে যায়। এটা ছিল সেই জায়গা যেখানে ভিটো কার্লিওনি তার প্রথম অলিভ অয়েলের বিজনেস শুরু করেছিল। আসলে মেরি ভিনসেন্টকে পছন্দ করতে শুরু করেছিল। সে এবার ভিনসেন্টকে প্রশ্ন করে, আমার বাবা আসলে কি সত্যিই একজন খুনি? উনি কি ওনার ভাইকে মেরে ফেলেছিলেন? উত্তরে ভিনসেন্ট বলে, এমনটা কোনোভাবেই হতে পারে না। তোমার বাবা একজন খুবই ভালো মনের মানুষ। উল্টো উনি নিজে আমাকে খারাপ কাজ করা থেকে বাধা দেয়। যে নিজে অন্যদের খারাপ কাজ করা থেকে বাধা দেয় সে কি করে নিজের ভাইদের জীবন বিপন্ন করতে পারে? ভিনসেন্টের কথা শুনে মেরি এবার তার বাবার সম্পর্কে ভাবতে থাকে। ওদিকে মাইকেল সকল খারাপ কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং বর্তমানে চলমান একমাত্র ক্যাসিনোটাকেও সে বন্ধ করে দেওয়ার কথা ভাবতে থাকে। এজন্য সে বোর্ড অফ ডাইরেক্টরসদের নিয়ে একদিন একটা মিটিংয়ের আয়োজন করে এবং তাদের নির্ধারিত শেয়ার অ্যামাউন্টের চেয়ে বেশি টাকা দিয়ে ক্যাসিনো বন্ধ করার কথা বলে সবাইকে। দ্বিগুণ টাকা পাওয়ায় খুশিতে মিটিংয়ে উপস্থিত সব ডনরা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। শুধু জয়ী রাজি হয় না। জয়ী এ সময় বলতে থাকে, এখন তুমি যদি নিজেকে বদলানোর চিন্তা করো তবে সেটা ভুল। এই ক্যাসিনো বন্ধ হয়ে গেলে আমাদের বিজনেস লাটে উঠবে। আমরা চলবো কিভাবে? তোমার সিদ্ধান্তের কারণে আমাদের জীবনে প্রভাব পড়বে, আর সেটা তো হওয়া উচিত নয়। এই বলে জয়ী সেখান থেকে চলে যায়। এরপর ওর পিছু নিয়ে বৃদ্ধ অ্যালতোবেল উঠে চলে যায়। এর কিছু সময় পর হঠাৎ হোটেলের সব জিনিসগুলো আপনা আপনি কাঁপতে শুরু করে, আর এই বিষয়টা দেখে ভিনসেন্ট বুঝতে পারে কিছু গন্ডগোল হয়েছে। ফলে সে তার আঙ্কেলকে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে নিয়ে যায়। এর কয়েক সেকেন্ড পরে দেখা যায় হোটেলের উপরে একটা হেলিকপ্টার এসে থেমেছে এবং তার থেকে গুলি চালানো শুরু হয়েছে। ফলে মিটিংয়ে আসা বেশ কয়েকজন গ্যাংস্টার সেখানেই মারা যায়। কিন্তু ভিনসেন্ট সঠিক সময়ে মাইকেলকে সরিয়ে নিয়ে আসার কারণে সেদিন মাইকেল বেঁচে যায়। নিরাপদ একটা স্থানে পৌঁছানোর পর ভিনসেন্ট মাইকেলকে বলে, আমার পুরো বিশ্বাস এটা জয়ীর কাজ এবং অ্যালতোবেল এর সাথে রয়েছে, কারণ যখনই ওরা রুম থেকে বেরিয়ে গেল তখনই আমাদের উপর হামলা হলো। কিন্তু মাইকেল ভিনসেন্টের এই যুক্তি মানতে নারাজ, কারণ ওর বিশ্বাসই হচ্ছিল না জীবনে এত টাকা পয়সা কামানো সত্ত্বেও আজ ওর জীবন এত বিপদের মধ্যে রয়েছে। এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে সেখানেই মাইকেলের হার্ট অ্যাটাক হয়। ফলে সবাই ভয় পেয়ে যায় আর তারপরে তাকে হাসপাতালে অ্যাপয়েন্ট করা হয়। দেখা যায় মাইকেলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে মাইকেলের অনুপস্থিতিতে তার সকল কাজ ভিনসেন্টকে সামলাতে হতো। এরই সাথে মাইকেলের মেয়ে মেরির সাথে ভিনসেন্টের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে এবং তারা দুজন একসময় রিলেশনশিপে চলে যায়। এই সময়টাতে ভিনসেন্টকে এখন কোনো কিছুতেই বাধা দেওয়ার মতো কেউই ছিল না। তাই এই সুযোগে ও
ও সবার আগে একটা পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে একদিন একটা ফেস্টিভ্যালে জয়কে মেরে দেয়। এর কিছুদিন পর মাইকেল যখন সুস্থ হয়ে ফিরে আসে তখন সে জানতে পারে ভিনসেন্ট জয়কে খুন করেছে। ফলে মাইকেল ভিনসেন্টের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ জয়ী মারা যাওয়ায় বাকি গ্যাংস্টাররাও ওর বিরুদ্ধে চলে গিয়েছে এবং এতে ভিনসেন্টের জীবনও ঝুঁকির মধ্যে ছিল। মাইকেল এরপর ভিনসেন্টকে নিজের কাছে ডেকে বলে, তুমি একদম তোমার বাবার মতো জেদি হয়েছে। তোমার বাবাও এমন একটা জেদের কারণেই মারা গিয়েছিল, কিন্তু আমি তোমাকে এত জলদি হারাতে চাই না। এরপর মাইকেল কিছুদিন শান্তিতে জীবন কাটানোর জন্য ইতালিতে চলে যায়। সেখানে সে নিজের যৌবনের অনেকটা সময় পার করেছিল, আর সেখানে পৌঁছে তার সেই পুরনো দিনগুলোর কথাই মনে পড়তে থাকে। যখন সে এখানে ছিল তখন মাইকেল গডফাদার ছিল না, কিন্তু যথেষ্ট খুশি ছিল। ইতালিতে আসার পরের দিন মাইকেল ইতালির সবচেয়ে সিনিয়র একজন যাজকের সাথে দেখা করে। এই যাজক এখানকার পোপের মৃত্যুর পর পরবর্তী পোপ হবে। মাইকেল তার কাছে জানতে চাই সত্যিই কি ভ্যাটিকান ব্যাংক ঋণে ডুবে আছে। সেই যাজক এবার তাকে অবাক করে বেশ কিছু কথা বলে। যাজক বলে, না, এমন কিছু তো ঘটেনি, বরং গ্যাংস্টারদের একটা গ্রুপ সেই যাজকের সাথে মিলে তোমার মতো একজন বড় ডন, যে কিনা নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তাকে ভুল বুঝিয়ে ব্যাংকে ইনভেস্ট করাতে চলেছে, আর তোমার টাকাগুলো তারা হজম করতে চাইছে। এমনকি যে যাজক তোমাকে ব্যাংকে ইনভেস্ট করতে বলেছিল তাকে তো শুধু পাঠানো হয়েছিল তোমার ব্রেন ওয়াশ করার জন্য। এসব কথা জানতে পেরে মাইকেলের মাথা ঘুরে যায়। মাইকেল বুঝতে পারে এসব সেই বৃদ্ধ যাজক এবং আলতোবেলোর কাজ। এরা দুজন মিলে একত্রে মাইকেলকে রাস্তায় নামানোর ফন্দিতে ছিল। তো এরপর মাইকেল আরও জানতে পারে সেই রাতে হোটেলের মিটিংয়ে যে হামলাটা হয়েছিল সেটাও আলতোবেলোর কাজ। আলতোবেলো এটা করেছিল মাইকেলকে হত্যা করতে। তাকে হত্যা করতে পারলে তার পুরো টাকা পয়সা লুটতে পারবে। পুরো বিষয়টা জানার পর মাইকেল ভাবতে থাকে এই আলতোবেলো এবং তার সঙ্গীদের মারা তার বাঁ হাতের খেলা। কিন্তু তাকে এখন একটা বিষয়ে নিশ্চিত হতে হবে, এই পরিকল্পনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা। এজন্য মাইকেল প্রথমে তাদের খুঁজে বের করতে চাইছিল এবং নিজের সকল শত্রুকে একবারে শেষ করতে চাইছিল। এই বিষয়টি নিয়ে মাইকেল এবার ভিনসেন্টের সাথে আলাপ করে। সে ভিনসেন্টকে একটা বুদ্ধিও দেয়। সে তাকে বলে কিছুদিন তার থেকে ভিনসেন্ট যেন দূরে থাকে, যাতে এই আলতোবেলো ভাবতে শুরু করে ভিনসেন্ট এবং মাইকেলের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। মাইকেলের পরামর্শ মতোই কাজ করে ভিনসেন্ট। আর এরকমই একদিন আলতোবেলোর সাথে দেখা করার পর আলতোবেলো তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন ভিনসেন্ট বলে, আমি মাইকেলের মেয়ে মেরিকে ভালোবাসতাম, আর উনি যখন এটা জানতে পারলেন তিনি আমাকে গ্যাং থেকে বাইরে বের করে দিলেন। এই কথার পর আলতোবেলো খুশি হয় এবং তার নিজের গ্যাংয়ে তাকে নিয়ে নেয়। ওদিকে ইতালিতেও বর্তমান পোপের মৃত্যু হয়ে গিয়েছিল। ফলে সেই সিনিয়র যাজক যার সাথে মাইকেল কিছুদিন আগে দেখা করেছিল সে নতুন পোপ নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর তিনি ভ্যাটিকান ব্যাংকে ঘটে যাওয়া দুর্নীতির পর্দা ফাঁস করে দেন। এর ফলে বেশ কয়েকজন গ্যাংস্টার এবং সেই চালাক যাজককে তার পদ থেকে বিতাড়িত করা হয়। এমনকি ভিনসেন্টও জেনে যায় আলতোবেলোর সাথে আরও 4 জন যারা মাইকেলকে মারার পরিকল্পনা করেছে। এরপর যখন ভিনসেন্ট এই ব্যাপারে মাইকেলকে জানায় তখন সে তাকে বলে, আলতোবেলো এবং বাকি 4 জনকে তুমি মেরে ফেলো, এবং একই সাথে এটাও সে বলে, তুমি যদি এই কাজটা সঠিকভাবে করতে পারো আমি ওয়াদা করছি তুমি এখানকার পরবর্তী গডফাদার হবে। এমনিতেও তোমার বাবা সানির গডফাদার হওয়া উচিত ছিল, কিন্তু ওর মৃত্যুর পরে বাবা অনেকটা বাধ্য হয়ে আমাকে এই পদবিটা দিয়েছিল। কিন্তু এখন এসব আমি তোমার হাতে হস্তান্তর করছি। তোমাকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর আমি আমার পরিবারের কাছে ফিরে গিয়ে বাকি জীবনটা আনন্দের সাথে কাটাতে চাই। মাইকেলের এসব কথা শুনে ভিনসেন্ট খুবই খুশি হয়, কিন্তু এ সময় মাইকেল তাকে আরেকটি শর্ত দিয়ে বসে। শর্তটা হলো, সে ভিনসেন্টকে বলে, তুমি গডফাদার হওয়ার পর মেরির জীবন থেকে সরে যাবে। মাইকেল জানতো একজন গডফাদারের জীবন কতটা ঝুঁকিতে থাকে,
তাই সে চাইছিল না মাইকেলের সাথে মেরির জীবনটা জড়াক এবং তার নিজের জীবনটা ঝুঁকিতে ফেলুক। এরপর দিন মাইকেল তার ছেলে অ্যান্টনির অপেরা দেখতে যায়, কিন্তু সেখানে অ্যালতোবেল এবং তার সাথীরাও মাইকেলকে মারার জন্য এসেছিল। কিন্তু তারা মাইকেলকে মারার আগেই ভিনসেন্টের লোকজন ওই যাজকের সাথে 3 জন ডনকে আলাদা আলাদাভাবে মেরে ফেলে, কিন্তু একজন সেখান থেকে পালিয়ে যায়। এসব ঝামেলা শেষ হওয়ার পর সবাই সেদিন সেই শোটাকে বেশ এনজয় করতে থাকে, কিন্তু মেরি খেয়াল করে ভিনসেন্ট তাকে এড়িয়ে চলছে। তাই সে ভিনসেন্টের কাছে গিয়ে জানতে চায় কেন সে এটা করছে। মেরির কথা শুনে ভিনসেন্ট তাকে বোঝায়, আমার থেকে তোমার দূরে থাকাটাই মঙ্গল। ভিনসেন্টের এই কথা শুনে মেরির বুঝতে দেরি হয় না এসবের পেছনে তার বাবার হাত আছে। এরপর শো শেষ হওয়ার পর যখন মাইকেল বাইরে বের হচ্ছিল, তখন হঠাৎ তার উপরে গুলি চলা শুরু হয়, আর একটা গুলি কাঁধে এসে লাগে। আসলে এই কাজটা করেছিল সেই বেঁচে যাওয়া লোকটা। মাইকেলের কাঁধে গুলি লাগায় তার তেমন একটা ক্ষতি হয়নি, কিন্তু অন্য আর একটা গুলি মাইকেলের মেয়ে মেরির বুকে এসে বিঁধে, ফলে মেরি সেখানেই সেদিন মারা যায়। নিজের চোখের সামনে মেয়ের এ ধরনের মৃত্যু দেখে মাইকেল পাগলের মতো চিৎকার করতে শুরু করে। গডফাদার হওয়ার কারণে তাকে কত কিছুই না হারাতে হয়েছে। এখন একমাত্র মেয়ে মেরি, সেও মারা গেল। এই ঘটনার পর মাইকেল একেবারে ভেঙে পড়ে এবং সে চিৎকার করে কাঁদতে শুরু করে। সেই ঘটনার পরেই বেশ কিছু বছর পার হয়ে যায়, আর অনেক বছর পেরিয়ে যাওয়ার কারণে মাইকেল অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। মাইকেল এখন লাঠিতে ভর দিয়ে চলাফেরা করে। তার চেহারার সে জৌলুস ছিল না, চামড়ায় ভাঁজ পড়েছিল। বসে বসে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো ভেবেই তার সময় কাটত। নিজের স্ত্রীর সাথে কাটানো প্রথম মুহূর্তগুলো তার বেশিরভাগ সময়ই মনে পড়ত। তার সন্তানের চার্চ থেকে পাওয়া সম্মান, পার্টিতে নিজের মেয়ের সাথে ডান্স করা, এসব পুরনো স্মৃতিগুলো মাইকেলের মনে একেবারে গেড়ে বসেছিল। প্রায় সময় মাইকেল এসবই ভাবত। সেদিন মাইকেল যখন এসব ভাবছিল, তখন একসময় তার হাতের লাঠিটা নিচে পড়ে যায়। মাইকেল যখন নিচে ঝুঁকে লাঠিটা উঠাতে যাবে, তখন তার হার্ট অ্যাটাক হয়, আর সেখানে মারা যায় মাইকেল কর্লিওনি ওরফে গডফাদার। আর একই সাথে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডন গডফাদারের পরিসমাপ্তি ঘটে। তো 3টি পার্টে সাজানো গডফাদারের পুরো স্টোরিটা আসলে এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।